হ্যাঁ, তো এই বুলিয়ান ফাংশনটার আমাকে ট্রুথ টেবিল লিখতে বলেছে, তাহলে ট্রুথ টেবিলে ইনপুট আউটপুট করলাম। তাহলে এখানে বলো তো ট্রুথ টেবিলটাতে ইনপুট কি কি আছে? এক্স ওয়াই জেড এই তিনটে হচ্ছে ইনপুট। তাহলে ইনপুটের কলমটাকে লাইন টেনে দিলাম। এইবার দেখো তিনটে ভেরিয়েবল যদি থাকে তাহলে কতগুলো কম্বিনেশন তৈরি হবে ট্রুথ টেবিলে? কতগুলো লাইন আসবে, রো লাইন কতগুলো আসবে? আগের দিনই একটা করেছি, বলো কতগুলো লাইন আসবে? তিনটে ভেরিয়েবল থাকলে কতগুলো কম্বিনেশন হয় ইনপুটে? কতগুলো? না, ছটা না, 2 টু দা পাওয়ার 3। 2 এর পাওয়ারে 3 হবে, যেহেতু তিনটে ভেরিয়েবল, তাহলে 2 টু দা পাওয়ার 3 এর ভ্যালু কত? 8। তার মানে এখানে টোটাল 8খানা রো তৈরি হবে। তাহলে দেখো আমি 8খানা রো এর লাইন টানছি, এটা হচ্ছে ফার্স্ট রো, তারপরে এটা সেকেন্ড রো, তারপরে থার্ড রো, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন, আর এটা হচ্ছে 8। এইবার দেখো এখানে আছে এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে দেখো প্রথমে হচ্ছে এখানে হচ্ছে জেড এর জন্য ভ্যালুগুলো কি হয়, একটা করে চেঞ্জেস হবে, কারণ 2 টু দা পাওয়ার 0 ভ্যালু হচ্ছে 1। তাহলে একটা করে চেঞ্জেস মানে প্রথমটা 0, তারপরেরটা 1, তারপরেরটা আবার 0, তারপরেরটা 1, তারপরেরটা আবার 0 1, তারপরে আবার 0 আবার 1। এরকম দেখো 8বার লিখেছি, দেখো 1 2 3 4 5 6 7 8, 8খানা রো আমি প্রথমেই বললাম। তাহলে জেড কলমে একটা করে চেঞ্জ হবে, তারপরের পজিশনাল ভ্যালু কত? এটা 2 টু দা পাওয়ার 0 ভ্যালু ছিল 1, তারপরেরটাই 2 টু দা পাওয়ার 1 হয়, তার মানে 2 টু দা পাওয়ার 1 মানে এর পজিশনাল ভ্যালু হচ্ছে 2। তার মানে এখানে কতগুলো করে চেঞ্জেস হবে? এটাই একটা করে চেঞ্জেস হচ্ছিল। এবার এখানে কতগুলো করে চেঞ্জেস হবে ওয়াই কলমে? কত করে? রাইট, দুটো করে চেঞ্জেস হবে, কারণ এটা 2 টু দা পাওয়ার 1, কারণ 2 টু দা পাওয়ার 1 এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এখানে দেখো দুটো 0। রজত আবার ফোন করছে কেন? হ্যালো, হ্যালো। দুটো করে চেঞ্জেস হবে, দুটো 0 দুটো 1, তারপর আবার দুটো 0, আবার দুটো 1। তারপরেরটাই কতগুলো করে চেঞ্জেস হবে বলো তো? কত? চারটে করে, রাইট। কারণ 2 স্কোয়ার, কারণ এটা 2 টু দা পাওয়ার 0, এটা 2 টু দা পাওয়ার 1, তারপর এটা 2 স্কোয়ার মানে চারটে করে চেঞ্জেস হবে। তাহলে চারটে করে চেঞ্জেস মানে চারটে 0, চারটে 1। বুঝতে পেরেছো তো সবাই? ইনপুটের ব্যাপারটা বুঝতে পেরেছো তো? ইনপুট সাইডের ব্যাপারটা কি করে করলাম? তাহলে প্রথমটাতে একটা করে চেঞ্জেস হবে, মানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে চেঞ্জেস হবে। পরেরটাতে দুটো করে চেঞ্জেস হবে, মানে দুটো 0 দুটো 1, তারপরেটা চারটে করে চেঞ্জেস হবে। এইরকম 8বার তোমাকে পুরো ব্যাপারটা লিখতে হচ্ছে, 8টা কলম, 8টা যেহেতু রো। এইবার দেখো আউটপুটের ব্যাপারটায় আসি। আউটপুটের ক্ষেত্রে প্রথমে আগে এক্স জর ওয়াই, আগে এর জন্য একটা কলম লিখবো। তাহলে এক্স জর ওয়াই এর একটা কলম লিখলাম। তাহলে এই কলমটাকে আগে একটা লাইন টেনে নিলাম। এইবার আমাকে বলো এক্স জর ওয়াই, তার মানে এক্স কলমের সাথে ওয়াই কলমটার জর হবে। এখন জর গেটের কি তোমাদের ট্রুথ টেবিলটা মনে আছে? জর গেটে জর গেটের ট্রুথ টেবিলটা কি মনে আছে? আচ্ছা, জর গেটের দেখো, জর গেটের ক্ষেত্রে বলছে, আমি যদি এখানে জর গেটের টেবিলটা একটু বলি, জরের ক্ষেত্রে বলছে দেখো এক্স আর ওয়াই এর মধ্যে জর করছো,
তাহলে দুটো ভেরিয়েবল যখন চারটে কম্বিনেশন হয় 0 0 0 1 1 0 1 1, এই তো চারটে কম্বিনেশন। এখন এক্স অর ওয়াই বলছে যখন দুটো সেম হবে, দেখো দুটোই 0 আছে, দুটোই সেম, তখন ভ্যালুটা হবে 0। আর কোথায় তাহলে 0 হবে বলো তো? যখন দুটো ভ্যালুই সেম হচ্ছে তখন 0 হবে। তাহলে আর কোথায় 0 হবে বলো তো? যখন এক্স আর ওয়াই দুটো ভ্যালুই সেম, হ্যাঁ এই ক্ষেত্রেও তুমি 0 পাবে। তাহলে যখন দুটো সেম হচ্ছে তখন 0, আর এখানে ডিফারেন্ট হচ্ছে তার মানে এখানে আমি পাবো 1, এখানেও ডিফারেন্ট, এখানেও পাবো 1। বুঝতে পেরেছো তো জর কলমটা? বুঝতে পেরেছো তোমরা? যখন এক্স আর ওয়াই এর ভ্যালু দুটোই সেম তখন 0 হবে, আর এক্স আর ওয়াই এর ভ্যালু যদি ডিফারেন্ট হয়, আলাদা হয়, তখন 1 হবে। তাহলে এইবার দেখো এক্স আর ওয়াই কলমের সাথে আমি জর করছি, এখানে দুটোতেই 0 আছে, তাহলে এই ভ্যালুটা কত হবে? তারপরের ভ্যালুটা কত হবে? তারপরের ভ্যালুটা কত হবে? 0, আর এটা 1 আছে, রাইট। তারপরেরটা, তারপরে দেখো এখানে 1 0, তাহলে এটা 1, তারপরটা 1 0, কি হবে এটা? তারপরেরটা দেখো দুটো 1 আছে, এখানেও 1, ওয়াইতেও 1, দুটো 1 আছে, তাহলে কি হবে এখানে? হুম, আর লাস্টেরটাও তাহলে কি হবে? 0। বুঝতে পেরেছো তো কি করে এক্স অর ওয়াই করলাম? সবাই বুঝতে পেরেছো তো? ওকে, এইবার দেখো এক্স অর ওয়াই কলমের সাথে আমি জেডটাকে ডট করছি। হ্যাঁ বলো রজত, বলো, শুনতে পাচ্ছি। আমি আমি বার করছি কোথায়? কেটে যাচ্ছে নাকি? আচ্ছা এটা একটু দেখে নাও। এক্স অর ওয়াই এর সাথে আমি জেড কলমটাকে ডট করছি, এখানে কিছু নেই মানে অ্যান্ড আছে, জানো নিশ্চয়ই। কিছু নেই মানে এটা ডট আছে, তার মানে এই কলম আর এই কলম, এক্স অর ওয়াই কলম আর জেড, এদের মধ্যে অ্যান্ড অপারেশন হবে। এখন অ্যান্ড এর ক্ষেত্রে কখন আমি 1 পাই? অ্যান্ড এর ক্ষেত্রে কখন আমি 1 পাই বলো তো রেজাল্টে? যখন দুটো ভ্যালুই কি হয়? অ্যান্ড অপারেশনে কখন আমি রেজাল্ট ভ্যালুটা 1 পাই? অ্যান্ড মানে কিন্তু মাল্টিপ্লিকেশন মানে ডট, তাহলে ডটের ক্ষেত্রে কখন তুমি 1 পাও? যখন দুটোই 1 হয়। তাহলে এইবার দেখো এখানে দুটোই 0 আছে, তাহলে এখানে কি পাবো আমি? 0। তারপরেটা দেখো এটা 1 এটা 0, এই দুটো কলমের মধ্যে ডট হচ্ছে, এটা 1 এটা 0, তাহলে কি পাবো? তারপরেটা এখানে 0, এটাই 1, কি পাবো? 0। তারপরেতে দেখো দুটোতেই 1, এটাতেও 1 এটাতেও 1, এটাতে 0 কেন হবে? জেড কলমটাতেও 1 আছে আর এক্স অর ওয়াই তেও 1 আছে, তাহলে 1.1 কি হবে? 1। তারপর, হ্যাঁ তারপরে 0.1 কি হবে? তারপরেরটা দেখো 0.1, 0। তারপরেরটাই আছে, তারপরেরটা কি হবে বলো তো? 1, কারণ এখানে 1 এখানেও 1। তারপরেরটায় দেখো দুটোতেই 0, তারপরেরটায় 1 আর 0। সবাই বুঝতে পেরেছো এটা? বুঝতে পারলে তো সবাই এক্স অর ওয়াই ডট জেডটা কি করে করলাম? এইবার দেখো এর সাথে প্লাস হচ্ছে এক্স বার ওয়াই বার জেড বার, তার মানে আমাকে এইটাকে আগে বার করতে হবে, এক্স বার ওয়াই বার জেড বার, এই ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে আগে দেখো আমি এক্স বার একটা কলম বানালাম, ওয়াই বার একটা কলম বানালাম, আর জেড বার একটা কলম বানালাম।
তার তাহলে এইবার এক্স বার কলমটা কি হবে বলো? এক্স কলমটা যদি 4টে 0 4টে 1 হয় তাহলে এক্স বারের কলমটাতে কি হবে প্রথমে? তাহলে 4টে 1 তারপর 4টে 0। বাকিরা বুঝতে পারলে তো কেন 4টে 1 তারপর 4টে 0 হবে? বাকিরা বুঝতে পারলে তো? এইবার বলো হ্যাঁ, এইবার দেখো ওয়াই বারের কলমটা কি হবে দেখো 0 0 1 1। তাহলে 0 0 থাকলে এখানে কি হবে? ওয়াই বার 1 1। এর ঠিক উল্টোটা হবে 1 1, এখানে দুটো 1 আছে তার মানে 0 0। তারপর এটা আবার 0 0 আছে তার মানে আবার 1 1 হবে। তারপরে 1 1 আছে মানে 0 0। এইবার দেখো এখানে 0 1 করে চেঞ্জেস হচ্ছে, তার মানে জেড বারটা এবার কিভাবে চেঞ্জেস হবে? 1 0 করে নিশ্চয়ই হবে। বুঝতে পারলে তো ব্যাপারটা? এটাই ফার্স্টেরটা। এই যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো, কোশ্চেনটা দেখাচ্ছি তোমাদেরকে আরেকবার। প্রথমে আমরা এক্স ওয়াই জেড এর ট্রুথ টেবিলটা করতে বলেছে। ফাংশনটা বলে দিয়েছে এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স জর ওয়াই ডট হচ্ছে জেড প্লাস এক্স বার ওয়াই বার জেড বার। তাহলে আগে ইনপুটটা আগে তৈরি করছি। ইনপুটে এক্স ওয়াই জেড তিনটে ইনপুট আছে। তাহলে তিনটে ইনপুটের ক্ষেত্রে প্রথমে জেডটা একটা করে চেঞ্জেস হবে 0 1 0 1 করে 8 বার হবে, কারণ 2 কিউব মানে 8, 8 বার লিখলাম। তারপরে ওয়াই কলমটাতে দুটো করে চেঞ্জেস হবে, তাহলে দুটো 0 দুটো 1 দুটো 0 দুটো 1। এবং এক্স কলমটাতে পজিশনাল ভ্যালু হয় 4, তার মানে 4টে করে চেঞ্জেস হবে, 4টে 0 4টে 1। এই কলমটা লেখার পর ইনপুট কলমটা লেখার পর এবারে তোমাকে বার করতে হবে এক্স জর ওয়াই। তাহলে এক্স জর ওয়াই জর ফাংশনটা দেখো এরকম, জরের ট্রুথ টেবিলটাতে ছিল যখন দুটো সেম হবে, যখন এক্স আর ওয়াই দুটো ভ্যালুই যখন সেম তখন এক্স জর ওয়াই এর ভ্যালু দেয় হচ্ছে 0। তার মানে যখন দুটোই 0 আছে তখন 0 পাবো, এবং যখন দুটোতেই 1 আছে তখনও 0 পাবো। আর যদি এক্স আর ওয়াই এই ভ্যালু দুটো ডিফারেন্ট হয় তখন আমি ভ্যালু পাবো 1। বুঝতে পারছো তো সন্দীপ? তাহলে এইভাবে দেখো আমি যখন আমাকে আগে প্রথমে এক্স জর ওয়াই কলমটাকে বার করতে হবে। তাহলে এক্স জর ওয়াই দেখো এই দুটো কলমের মধ্যে যখন জর করছো দেখো দুটোই 0, তার মানে ভ্যালুটা পাবো 0। সেম হলে 0। এক্স আর ওয়াই এর মধ্যে যখন জর করছো তখন মনে রাখবে যে এক্স আর ওয়াই যখন দুটো ভ্যালুই সেম হবে, অর্থাৎ যখন দুটোই 0 হবে অথবা যখন দুটোই 1 হবে তখনই আমি ভ্যালুটা পাবো হচ্ছে 0। এই যে দুটোই 0 হলে 0 পাবো, দুটোই 1 হলে 0 পাবো, আর ডিফারেন্ট হলে 1 পাবো। তাহলে এইবার দেখো এখানে দুটোতেই 0 আছে মানে বুঝতেই পারছো ভ্যালুটা 0 পাবো। তারপরেরটাতেও দুটোতে 0 আছে মানে 0 পাবো। তারপরেরটা দেখো একটা 0 একটা 1 ডিফারেন্ট, তার মানে ভ্যালুটা কি পাবো 1। তারপরেরটাও দেখো ডিফারেন্ট আছে, একটা 0 আছে একটা সাইডে 1 আছে, তার মানে এখানেও 1 পাবো। তারপরেরটাতেও দেখো ডিফারেন্ট আছে, একটা 1 একটা 0 1 পেলাম, একটা 1 একটা 0 আছে 1 পেলাম। তারপরেরটা দেখো দুটোতেই 1 মানে 0 পাবো, তারপরেরটাতেও দুটোতেই 1 আছে মানে 0 পাবো। বুঝতে পারলে সন্দীপ? এইবার দেখো এক্স জর ওয়াই এর সাথে জেড কলমটাকে ডট করেছো, তাহলে ডট মানে তুমি জানো যে যখন ডট মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, তাহলে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যখন দুটো ভ্যালুই 1 হয় তখনই একমাত্র রেজাল্ট আসে 1। তাহলে প্রথমটাতে দেখো রজত ফোন করছে। করতে পারছি না আমি। কেন, কি সমস্যা হচ্ছে? স্যার খালি বারবার আমাকে ঢোকাচ্ছে আর বার করে দিচ্ছে, খালি বলছে কানেক্টিং 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 করে খালি ঢোকাচ্ছে আর বের করে দিচ্ছে। আচ্ছা তুমি তো সৌম্যদীপের সাথে ছিলে। ছিলাম স্যার, একা একা বার করে দিচ্ছে আবার খালি ইয়ে করছে। না সৌম্যদীপ তো ক্লাস করছে, তাহলে সৌম্যদীপের সাথে করো না মোবাইলে। সৌম্যদীপ তো নেই ক্লাসে স্যার। তুমি সৌম্যদীপের সাথে ছিলে না? না স্যার আমি তো আমার বাড়িতে আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা।
আচ্ছা একটু ট্রাই করো, না হলে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো পুরো ব্যাপারটাকে, ঠিক আছে? ঠিক আছে। আমার হ্যাঁ, একটু রজত ফোন করেছিল। আচ্ছা, এইবার দেখো এক্স আর ওয়াই এর সাথে জেড কলমটাকে আমি ডট করছি। তাহলে দেখো 0.0 ভ্যালুটা 0 হয়। তারপরেরটা দেখো 1.0 ভ্যালুটা 0 হবে। আবার দেখো 0.1 0 হবে। এইবার দেখো দুটোতেই 1 আছে, জেডেও 1 আছে, এক্স আর ওয়াইতেও 1 আছে, তাহলে এই ভ্যালুটা আসবে 1। এইভাবেই তুমি পুরো এই কলমটাকে করছো। দেখো 0.1-এ 0 আসছে, 1.1 আবার 1 পাবো, 0.0-তে 0 পাবো, 1.0-তে 0 পাবো। বোঝা গেছে এই কলমটা? এইবার দেখো আমার এক্স বার, ওয়াই বার, জেড বার এই ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে এক্স বার, ওয়াই বার, জেড বার বার করার আগে আগে এক্স বার কলম বার করতে হবে, ওয়াই বার কলমটাকে বার করতে হবে এবং জেড বার কলমটাকে বার করতে হবে। তাহলে আমি তিনটে কলমের নাম দিয়েছি, এক্স বার, ওয়াই বার এবং জেড বার। এবার এক্স এর ভ্যালু যদি 4টে 0 4টে 1 হয়, এক্স বারের ভ্যালু বুঝতেই পারছো 4টে 1 4টে 0 হবে, এর ঠিক উল্টোটা। ওয়াই এর কলমের ভ্যালুটা যদি 0 0 1 1 করে হয়, তাহলে ওয়াই বারটা হবে 1 1 0 0 করে হবে। এবং জেড কলমটা দেখো 0 1 0 1 করে যাচ্ছে, তাহলে জেড বারটা হবে 1 0 1 0 করে যাবে। বুঝতে পেরেছো তো? এইবার আমাকে বার করতে হবে এক্স বার, ওয়াই বার, জেড বার, মানে এই তিনটের মধ্যে আমার কি হবে, ডট হবে। তাহলে দেখো তিনটের মধ্যে ডট যখন করছো তখন তিনটেতে 1 থাকলে তবেই 1 আসবে। তাহলে প্রথমটাতে কি আসবে বলতো? তারপরেরটাতে কি আসবে? তারপরেরটাতে তিনটে তিনটে 1 থাকলে তবেই একমাত্র 1 আসবে। তারপরেরটাতে তারপরেরটাতে তারপরেরটাও 0, তারপরেরটাও 0, তারপরেরটাও 0। তাহলে দেখো তাহলে দেখো এইবার আমি দুটো কলম পেয়ে গেছি, এই কলমটাও পেয়ে গেছি, এই কলমটাও পেয়ে গেছি। এক্স আর ওয়াই ডট জেড পেয়ে গেছি, আর এক্স বার, ওয়াই বার, জেড বার এই দুটো পেয়ে গেছি। এবার এই দুটো কলমের মধ্যে কি করতে হবে, প্লাস। তার মানে এফ, এটাকেই আমি বলছি এফ কলম, ফাইনালটাকে এফ বলছি। তাহলে এদের মধ্যে যখন প্লাস করছো, তাহলে প্লাসের কন্ডিশনটা কি, প্লাসে হচ্ছে একটা 1 থাকলেই 1 আসে, কারণ 1 প্লাস 0-তে 1 আসে, 0 প্লাস 1-এও 1 আসে, আর 1 প্লাস 1-এও 1 আসে। যখন শুধুমাত্র দুটোই 0 হবে তখনই প্লাস কি দেবে, 0 দেবে। তাহলে প্রথমটাতে বলো কি আছে, এটাতে 0 আছে, এটাতে 1 আছে, তাহলে এফ কলমটাতে কি আসবে, 1। তারপরেরটাই দেখো এটা 0 আর এটাও 0, তাহলে এবার কি আসবে, তারপরেরটা দেখো এটাও 0 এটাও 0, কি আসবে, 0। তারপরেরটা এটা 1 এটা 0, কি আসবে। তারপরেরটাই এটা 0 এটাও 0, কি আসবে। তারপরেরটা 1 আছে, এখানে 0 আছে, তাহলে কি আসবে, এখানে 1। তারপরে এটা 0 আছে, এটাও 0 আছে, তাহলে এই ভ্যালুটা কি আসবে। এবং এটাও 0 এটাও 0, এই ভ্যালুটা কি আসবে, 0। তাহলে এইটা হচ্ছে এই ট্রুথ টেবিলটা আমরা কনস্ট্রাক্ট করে ফেললাম। তাহলে এটাই আমাকে কোশ্চেনটাতে বলেছে যে এই বুলিয়ান ফাংশনটা ট্রুথ টেবিলটাকে তোমাকে তৈরি করতে বলেছিল। এবং এটার যেটা মার্কস দেওয়া ছিল, এটার মার্কস দেওয়া আছে 4 নাম্বার। এই ট্রুথ টেবিলটা বানাতে পারলে তুমি 4 পাবে। সবাই বুঝতে পেরেছো ট্রুথ টেবিলটা? আচ্ছা, একটু গ্রুপে কি মেসেজ করছে একটু দেখি, গ্রুপে অনেকে মেসেজ করছে। আচ্ছা, পরের কোশ্চেনটাতে চলে যাই আমরা। ওকে, আমরা পরেরটাতে আসছি।
দেখো পরের কোশ্চেন যেটা বলেছে, এটা হচ্ছে বি, কোশ্চেন নাম্বার বি। এটা বলছে ফান্ডামেন্টাল লজিক গেটস। ফান্ডামেন্টাল মানে মানেটা ফান্ডামেন্টাল মানে এদেরকে বলা হয় বেসিক গেট। দেখবে আমি লজিক গেট যখন পড়িয়েছিলাম, লজিক গেটে তুমি যদি ভিডিওগুলো দেখো দেখবে যে বলা আছে যে লজিক গেট, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, এই তিনটে গেটকে বলা হয় বেসিক গেট বা ফান্ডামেন্টাল গেট। তাহলে ফান্ডামেন্টাল লজিক গেটস ব্যবহার করে f of a, b, c equal to a plus b bar c ফাংশনটির লজিক সার্কিট আঁকো। বলছে ফান্ডামেন্টাল লজিক গেটস ব্যবহার করে f ইকুয়াল টু a প্লাস বি বার সি ফাংশনটির লজিক সার্কিট আঁকো। তাহলে আমরা কি বললাম, ফান্ডামেন্টাল গেট কোনগুলোকে বলা হয়? ফান্ডামেন্টাল গেট, ফান্ডামেন্টাল গেট বলা হয়, ফান্ডামেন্টাল লজিক গেটস হলো যেটাকে অনেক সময় আমরা বলে থাকি বেসিক গেটস। কোন গেটগুলোকে বলা হচ্ছে? নট গেটকে বলা হয়, অ্যান্ড গেটকে বলা হয় এবং অর গেটকে বলা হয়। এই তিনটে গেটকে বলা হয় ফান্ডামেন্টাল লজিক গেট। তাহলে এই তিনটে গেট ব্যবহার করে তোমাকে লজিক ডায়াগ্রাম আঁকতে বলেছে। তাহলে দেখো এখানে টোটাল কতগুলো লাইন আছে ইনপুটে? তিনটে লাইন আছে। তাহলে আমি কি করছি দেখো, আমি তিনটে লাইন আগে ড্র করলাম। তাহলে একটার নাম দিলাম এ, একটার নাম দিলাম বি, আর একটা লাইনের নাম দিলাম সি। বুঝতে পারছো তো সবাই? এইবার দেখো এ প্লাস বি বার সি, এর সাথে কোনটা অ্যাড হচ্ছে? এর সাথে অ্যাড হচ্ছে বি বার সি। তাহলে আগে বি বার সিটাকে বার করতে হবে, কারণ এটা তো একটা সিঙ্গেল লাইন। তাহলে বি বার সি কে কি করে বার করব না, দেখো বি কলম, দেখো বি এর সাথে, তাহলে বি এর সাথে আমি একটা নট গেট অ্যাড করব। তাহলে এই গেটটা হচ্ছে নট গেট, সামনে হচ্ছে নট সিম্বল। তাহলে এইটা আমার কি বেরিয়ে গেল? এইটা হয়ে গেল বি বার, তাই তো? এবার বি বার সি, তাহলে বি বারের সাথে সিটা কি হবে? কি গেটে কানেক্ট হলে বি বার সি হয়ে যাবে? বি বারটা তো না, ডট, বি বারের সাথে ডট মানে হচ্ছে অ্যান্ড গেট, বি বারের মধ্যে কিছু নেই, বি বার আর সি এর মধ্যে কিছু নেই মানে ডট আছে। তাহলে ডট মানে হচ্ছে অ্যান্ড গেট, আর প্লাস মানে হচ্ছে অর গেট। তাহলে বি বারের সাথে সি কলমটাকে তোমাকে অ্যান্ড গেটে কানেক্ট করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে আমার সি কলম। এবার এই দুটোকে আমি দেখো একটা অ্যান্ড গেটে কানেক্ট করে দিচ্ছি। তাহলে এটা হলো আমার অ্যান্ড গেট। তাহলে এর রেজাল্টটা আমি কি পাবো? বি বার সি। এইবার বি বার সি এর সাথে কোনটা প্লাস হচ্ছে? এ প্লাস হচ্ছে। তাহলে এইবার আমার দেখো এ থেকে আমি একটা লাইন টানবো,
তাহলে এইবার দেখো এদের মধ্যে একটা কি গেট হবে, অর গেট। তাহলে এই গেটটা হচ্ছে অর গেট। তাহলে এই রেজাল্টে আমি কি পাবো, এ প্লাস বি বা সি, এটাই আমার বলেছে এফ। বুঝতে পেরেছো লজিক ডায়াগ্রামটা? তাহলে এইটার কোশ্চেন মার্কস যেটা ছিল, এটা ছিল 2 নাম্বারের কোশ্চেন। হয়েছে? আর একটা 1 নাম্বারের আছে, 4 আর 2 এ 6, বুঝতেই পারছো। আর একটা 1 নাম্বারের কোশ্চেন আছে। 1 নাম্বারের কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে ফুল অ্যাডারের মাধ্যমে কটা বিট অ্যাডিশন করা যায়। ফুল অ্যাডার কি 4টে বিটকে অ্যাড করে? আমরা ফুল অ্যাডার কিন্তু পড়িয়েছি অলরেডি। হাফ অ্যাডার 2টো বিটকে অ্যাড করে। ফুল অ্যাডারের ক্ষেত্রে কটা বিট অ্যাড হয়? ফুল অ্যাডার 3টে বিটকে অ্যাড করে, 3 বিট। ফুল অ্যাডার হচ্ছে তোমার 3টে বিটকে অ্যাড করে। বুঝতে পেরেছো? হয়েছে তোমার? হাফ অ্যাডার হচ্ছে 2টো বিটকে অ্যাড করে, মনে রাখবে হাফ অ্যাডার 2টো বিটকে অ্যাড করে, আর ফুল অ্যাডার হচ্ছে 3টে বিটকে অ্যাড করে। হাফ অ্যাডার হচ্ছে 2টো বিটকে অ্যাড করে। হয়েছে? ওকে, এইবার আমি 2-এর কোশ্চেনটাতে আসছি। দুইয়ের কোশ্চেন আজকে কিছুটা করব, পরের ক্লাসে আবার সোমবার যেদিন ক্লাস আছে আমরা সোমবার দিনকে বাকিটা করব। তো 2-এর এ, তার মানে এটা হচ্ছে লজিক গেটের কোশ্চেনটা আমরা করে ফেললাম মডেল পেপার 6-এর। এবার 2-এর এর কোশ্চেন, যেটা আমরা জানি যে HTML এর কোশ্চেন যেটা থাকে, সেখানে দেখো প্রথম যে কোশ্চেনটা আছে, একটি HTML ডকুমেন্ট লেখো একটি HTML ডকুমেন্ট লেখো যার টাইটেল হবে মাই ওয়েব পেজ এবং বডিতে থাকবে তোমার নাম ও ইমেল অ্যাড্রেস। বলছে একটি HTML ডকুমেন্ট লেখো যার টাইটেল হবে মাই ওয়েব পেজ এবং বডিতে থাকবে তোমার নাম ও ইমেল অ্যাড্রেস। এটার কোশ্চেন নাম্বারটা দেওয়া আছে 4 নাম্বারের কোশ্চেন। তাহলে বলো কি করব? একদম, এখানে তার মানে যেটা করতে বলেছে যে আমাকে একটা HTML ডকুমেন্ট লিখতে বলেছে। তাহলে আমরা জানি HTML ডকুমেন্ট লেখা শুরু হয় HTML ট্যাগ দিয়ে। তাহলে লেস দ্যান, এর মধ্যে আমি লিখবো HTML, তারপর গ্রেটার দ্যান। HTML ট্যাগ ওপেন করার পরে কিন্তু যে ট্যাগটা ওপেন হয় সেটা হচ্ছে হেড ট্যাগ। তাহলে একই রকম ভাবে আমরা হেড ওপেন করলাম। হেডের ভেতর কোন ট্যাগ থাকে বলেছি? হেডের ভেতর যে ট্যাগটা থাকে সেটা হচ্ছে টাইটেল ট্যাগ। তাহলে সব সময় মনে রাখবে টাইটেল ট্যাগটা কিন্তু সব সময় হেডের মধ্যে থাকবে।
এটা স্টুডেন্টরা অনেক সময় গুলিয়ে ফেলে যে টাইটেলটাকে বাইরে লিখে দেয়, টাইটেলটা সবসময় হেড ট্যাগের মধ্যে থাকবে। তাহলে হেডের ভেতর টাইটেল ট্যাগ লিখলাম। টাইটেলটা কি নাম বলেছে, টাইটেলের নাম বলে দিয়েছে দেখো, মাই ওয়েব পেজ। তাহলে তার মানে এর মধ্যে আমি যেটা লিখবো সেটা হচ্ছে মাই ওয়েব পেজ। তাহলে টাইটেল লিখলাম। এইবার টাইটেলটা ক্লোজ করব। তাহলে ক্লোজ করব কিভাবে না, লেস দেন, তারপরে এই স্ল্যাশ দেবো, স্ল্যাশ দেওয়ার পরে হচ্ছে টাইটেল। তার মানে এই সিনট্যাক্সটা, এই যে এটা হচ্ছে ওপেনিং সিনট্যাক্স। এটা দিয়ে যে কোনো ট্যাগকে আমরা ওপেনিং করতে পারি। আর এই সিনট্যাক্সটা কি, এটা এটা হচ্ছে ক্লোজিং সিনট্যাক্স। এটা হচ্ছে ট্যাগের ওপেনিং সিনট্যাক্স, তার মানে এটা হচ্ছে ট্যাগ ওপেনিং আর এটা হচ্ছে ট্যাগ ক্লোজিং। বুঝতে পারছো? এইবার দেখো টাইটেল ক্লোজ করার পরে, টাইটেল ক্লোজ করার পরে কোন ট্যাগটা ক্লোজ হয়, হেড ক্লোজ হয়। তাহলে আমি হেডকে ক্লোজ করছি। তাহলে এই ব্যাপারটা কিন্তু মনে রাখবে, দেখো HTML ওপেন হলো, তারপরে হেড ওপেন হলো, হেডের ভেতরে টাইটেল ওপেন হবে, টাইটেলটার নাম দিয়ে দিলাম, দিয়ে টাইটেল ক্লোজ হবে, তারপরে হেড ক্লোজ হবে। এবার হেড ক্লোজ হওয়ার পরে কোন ট্যাগটা ওপেন হয়, বডি। তাহলে বডি ওপেন করলাম, যার মধ্যে মূল লেখাটা থাকতে হয়। এইবার বডির মধ্যে কি থাকতে বলেছে, কি থাকবে বলেছে বডির মধ্যে, তোমার নাম এবং ইমেল অ্যাড্রেস। তাহলে আমি দেখো প্রথমে তোমার নামটাকে যদি আমি লিখি, তাহলে একটা হেড ট্যাগের মধ্যে তোমার নামটাকে লিখছি। তাহলে হেডিং ট্যাগের মধ্যে ধরো না আমি হেডিং নাম দিলাম H1, ঠিক আছে। H1 এর মধ্যে আমি লিখছি নেম, তাহলে নেম কোলন দিয়ে আমি আমার নামটা লিখছি। তাহলে ধরো এখানে আমি আমার নামটাই লিখছি। তাহলে এবার কাকে ক্লোজ করব, তাহলে তাহলে H1 কে ক্লোজ করলাম, দেখো সাইডে লিখছি। বুঝতে পারছো, এখানে H1 লিখলাম, এটাকে H1টা ক্লোজ হলো। এইবার দেখো তারপরে আরেকটা কি থাকবে বলেছি, ইমেল অ্যাড্রেস। তাহলে H2তে আমি যদি ইমেল অ্যাড্রেসটা লিখি, তাহলে এখানে আমি ইমেল অ্যাড্রেসটা লিখছি। তাহলে এইবার কাকে ক্লোজ করব, তাহলে তাহলে H2কে ক্লোজ করছি। তাহলে দুটো লাইন লেখা হয়ে গেল। আচ্ছা, দুটো লাইনকে আলাদা করতে গেলে কোন ট্যাগ ইউজ করতে হয় বলেছি আমরা, দুটো লাইনকে সেপারেট, বিআর বিআর ইউজ করতে হয়। বিআর মানে হচ্ছে ব্রেক করতে হয়, লাইন ব্রেকিং এর জন্য। তাহলে এদের মাঝখানে আমি একটা বিআর লিখে দিলাম, তাহলে দুটো লাইন আলাদা হয়ে গেল। বুঝতে পারছো তো ব্যাপারটা? ওকে, তাহলে এই কাজটা পুরোটা লেখা হয়ে গেল, নেম লেখা হয়ে গেছে, ইমেল লেখা হয়ে গেছে, আর তো কিছু লিখতে বলেনি। তাহলে এবার বডিটাকে ক্লোজ করব এবং তারপরে HTML ক্লোজ। বুঝতে পেরেছো সবাই? না, অসুবিধা কিছু হতো না। ওটার জন্য তুমি আলাদা কোনো নাম্বার পাবে না, কারণ যেটুকুনি করতে বলেছে তার জন্যই মার্কস ডিস্ট্রিবিউশন থাকে। এবার স্টুডেন্ট যদি চায় সে নিজের ইচ্ছা মতো, যেমন ধরো বিআরটা কি আমাকে করতে বলেছে, বলেনি, তাহলে বিআরটা লেখার জন্য আমি কোনো আলাদা কোনো ক্রেডিট পাবো না। মানে যেটুকুনি বলা থাকবে সেটুকুনির জন্যই নাম্বার নির্দিষ্ট করা থাকবে। এবার তুমি চাইলে অতিরিক্ত করতেই পারো, কিন্তু তার জন্য আলাদা কোনো ক্রেডিট পাবে না। বুঝতে পেরেছো পুরোটা?
ওকে, এইবার দেখো পরের যে কোশ্চেনটা বলেছে, এরপরে দুটোই থিওরি কোশ্চেন। এটা বলে এই দুটো কোশ্চেন বলে আমরা আজকের ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে ছোট ছোট কোশ্চেন আছে, একটা 2 নাম্বারের, একটা 1 নাম্বারের। সেটা বলেছে HTML এ মার্কিউ ট্যাগ বলতে কি বোঝো? HTML এ মার্কিউ ট্যাগ কি করে? মার্কিউ জিনিসটা কি বলতে হবে তোমাকে। শুধু ওইটুকুনি বললে তো হবে না যে মার্কিউ করে। মার্কিউ কথাটার অর্থটা কি সেটা তো তোমাকে বলতে হবে, বলো। একদম, কোনো লেখা বা চিত্রকে আমরা স্ক্রলিং করতে পারি, মানে স্ক্রলিং করা মানে লেখাটা আমার মুভ করবে, তাই না? কোনো লেখা বা টেক্সটকে আমরা স্ক্রল করতে পারছি, মানে লেখাটাকে কিন্তু আমি মুভ করাতে পারবো। তাহলে লিখবো আমরা, কিভাবে লিখবো দেখো। দেখো মার্কিউ ট্যাগটির সাহায্যে শুনতে পাচ্ছ তো? দেখো বলছে তাহলে মার্কিউ ট্যাগটা তাহলে আমরা কি বললাম না, মার্কিউ ট্যাগটির সাহায্যে কোনো টেক্সট মানে লেখা বা পিকচারকে স্বয়ংক্রিয়ভাবে স্ক্রলিং, স্ক্রলিং কথাটার মানে হচ্ছে চলমান, মানে লেখাটা আমার মুভ করবে। স্বয়ংক্রিয়ভাবে স্ক্রলিং করানো হয়, ঠিক আছে? মার্কিউ ট্যাগটির সাহায্যে কোনো টেক্সট বা পিকচারকে স্বয়ংক্রিয়ভাবে স্ক্রলিং করানো হয়, ঠিক আছে? দিয়ে এইখানে
একটু একটা উদাহরণ দিয়ে দেবে, যেহেতু এটা 2 নাম্বারের কোশ্চেন, মনে রাখো, মাথায় রাখো, এটা কিন্তু 2 নাম্বারের কোশ্চেন। সুতরাং এইখানে একটা যদি উদাহরণ তুমি দিয়ে দাও যে কিভাবে স্বয়ংক্রিয় করানো হচ্ছে, সেখানে দেখো, ধরো আমি এরকম লিখলাম মার্কিউ ধরো হচ্ছে বিহেভিয়ার, দুটো অ্যাট্রিবিউট আছে মার্কিউ ট্যাগে, বিহেভিয়ার ইকুয়াল টু স্ক্রল, বিহেভিয়ারের ভ্যালু আমি দিয়ে দিচ্ছি স্ক্রল, আর ডিরেকশন আমি দিচ্ছি লেফট। বিহেভিয়ারটা স্ক্রল দিলাম আর ডিরেকশনটা হচ্ছে লেফট দিলাম। এইখানে ধরো আমরা যদি কেবিকেআই দিয়ে মার্কিউ ট্যাগটাকে শেষ করছি। ঠিক আছে, তাহলে এখানে ডিরেকশন লেফট করা মানে স্ক্রলটা কিভাবে হবে, ডান দিক থেকে বাদিকে হবে। লেফট ডিরেকশন মানে বাদিকে সরবে, তাহলে ডান দিক থেকে বাদিকে যাবে। তাহলে এখানে বলবে, এখানে কেবিকেআই লেখাটি ডান দিক থেকে বাম দিকে। কেন ডান দিক থেকে বাম দিক বুঝতে পারছো তো, ডিরেকশন দেওয়া আছে লেফট, তার মানে লেফটের দিকে মুভ হবে, তাহলে ডান দিক থেকে বাম দিকে যাবে। তাহলে লেখাটি ডান দিক থেকে বাম দিকে স্ক্রল হবে, মানে মুভ করবে, বাম দিকে স্ক্রল হবে, মানে লেখাটা চলমান হবে ডান দিক থেকে বাম দিকে, এইভাবে লেখাটা স্ক্রলমান হবে। বুঝতে পেরেছো তো ব্যাপারটা, এক্সাম্পলটা? মার্কিউ এর ভেতরে দুটো অ্যাট্রিবিউট লিখেছি, বিহেভিয়ার ইকুয়াল টু স্ক্রল আর ডিরেকশন ইকুয়াল টু লেফট। আমি বলে দিচ্ছি লেখাটা কোন দিকে মুভ হবে, দিয়ে ট্যাগটা শেষ করে আমি লিখলাম কেবিকেআই, তারপরে মার্কিউ ট্যাগটাকে আমি ক্লোজ করলাম। এটা হচ্ছে মার্কিউ ওপেন হলো আর এখানে মার্কিউটা ক্লোজ হলো। তাহলে এর ভেতরের যে লেখাটা আছে সেটা স্ক্রল হবে, মানে লেখাটা চলমান হবে ডান দিক থেকে বাম দিকে। হয়েছে? ওকে, এইবার দেখো লাস্ট যে কোশ্চেনটা দেওয়া আছে নাম্বার সি। সন্দীপ কি বলছে, মেসেজ করছে? আচ্ছা, এইবার দেখো আমরা নাম্বার সি যেটা লাস্ট কোশ্চেন আছে, এটা করে আমরা আজকে ক্লাসটা শেষ করছি। লাস্ট কোশ্চেনে বলেছে এইচটিএমএল ডকুমেন্টে ভি অ্যালাইন অ্যাট্রিবিউট দিয়ে কি হয়। ভি অ্যালাইন কথাটার মানে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। ভি অ্যালাইন কথাটার মানে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। ভার্টিক্যাল মানে তোমরা জানো যে উল্লম্ব ভাবে, তাই না? হরাইজেন্টালটা হচ্ছে অনুভূমিক, ভার্টিক্যাল মানে উল্লম্ব ভাবে। তাহলে ভি অ্যালাইন অ্যাট্রিবিউটটা কার জন্য ইউজ হয়, এটা টেবিলের জন্য ইউজ হয়। তাহলে এখানে আমরা যেটা লিখব, এই অ্যাট্রিবিউটটির দ্বারা টেবিলের কোনো লেখাকে
লেখাকে ভার্টিক্যালি অর্থাৎ উল্লম্বভাবে অ্যালাইনমেন্ট করা হয়। বুঝতে পারলে? টেবিলের কোনো লেখাকে উল্লম্বভাবে অ্যালাইনমেন্ট করা হয়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো আজকের ক্লাসটা। ওকে, আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি যেটুকুনি করানো হয়েছে। রাখছি, হ্যাঁ।